নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন কালুডোম সিরিজের দ্বিতীয় গল্প বিজয়গড়ে আতঙ্কের রাত। এর আগে আপনারা এই সিরিজের আরেকটি গল্প শ্মশানে আড্ডার আসর শুনেছেন। পটাশপুর গ্রামের শ্মশান লাগোয়া বিশ্রাম ঘরে একদল গ্রাম্য যুবক কালবৈশাখীর প্রবল ঝড় জলে আটকে পড়ে সেই বিশ্রাম ঘরে আশ্রয় নেয়। সেখানে কালুডোম শোনায় তার অতীত জীবনে ঘটা এক ভয়ানক অভিজ্ঞতার কাহিনী। বিজয়গড়ে একটি প্রয়োজনীয় কাজে গিয়ে ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল কালুডোমের, আজ আপনারা তা শুনতে চলেছেন। এছাড়াও একেবারে শেষ পর্যায়ে এক চমক অপেক্ষা করছে গ্রাম্য ছেলেদের জন্য, যা তাদের অতিলৌকিক সত্তার অস্তিত্বে বিশ্বাস করাতে বাধ্য। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প বিজয়গড়ে আতঙ্কের রাত। তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। পটাশপুর গ্রামের শ্মশান লাগোয়া যে মাঝারি মাপের বিশ্রাম ঘরটি রয়েছে, আজ সেখানে গ্রামের একাধিক ছেলেপেলে ভিড় জমিয়েছে। সময়টা বৈশাখ মাস হবার কারণে অপরাহ্নের আলো ফুরিয়ে আসার সাথে সাথেই প্রকৃতি কেমন যেন গুমোট হয়ে উঠেছে। আকাশের ঈশান কোণে কালো কুচকুচে জমাট বাঁধা মেঘ জমতে আরম্ভ করেছে, যা দেখলেই বোঝা যায় খানিকক্ষণের মধ্যেই প্রবল কালবৈশাখীর ঝড় বৃষ্টি আরম্ভ হবে। গ্রামের একদল ছেলে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। আচমকা হঠাৎ করে আসন্ন ঝড় আসার সম্ভাবনায় তারা সেই বিশ্রাম ঘরের ভেতর প্রবেশ করল। পটাশপুর গ্রামের শ্মশানে এলে যে ব্যক্তিটির দেখা সবার আগে মেলে তা হলো কালুডোম। দিবা নিশি শ্মশানের মধ্যেই থাকে সে। সূর্যোদয়ের আলো সে দেখে পটাশপুরের শ্মশানে বসে, আবার সূর্যাস্তের অন্ধকার নামলেও সেখানেই থাকে। মাথার লম্বা লম্বা সাদা চুল একে অপরের সাথে বটগাছের ছুরির ন্যায় নেমে এসেছে নিচের দিকে। তার অর্ধাঙ্গ পুরোপুরি অনাবৃত, আবরণহীন। একটি লাল বস্ত্র ধুতির মতো করে কোমরে জড়ানো, গলায় কালো সুতোর সাথে বাঁধা কী সব যেন গাছের শিকড় বাকড়। কপালে শিবশম্ভুর ন্যায় শ্মশানের ভস্মীভূত ছাইয়ের প্রলেপ। চোখের তলায় গাঢ় কালো কাজল, তবে দু চোখের মনির মধ্যে ভীষণ রকমের উজ্জ্বল দীপ্তির ভাব বিদ্যমান। যে কোনো সাধারণ মানুষ তার দুই চোখের দিকে তাকালে অনায়াসেই বলে দিতে পারে যে এই রূপ, চোখ মোটেও কোনো সাধারণ মানুষের হতেই পারে না। কী সব যেন তন্ত্রমন্ত্র এবং নানাবিধ গুপ্তবিদ্যা নিয়ে নিয়মিত চর্চা করে কালুডোম। সে একেবারেই সংসারী মানুষ নয়, তার ওপর শ্মশানবাসী, তাই যে কোনো সাধনায় সিদ্ধিলাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে এই বৃদ্ধ মানুষটার মধ্যে। অমাবস্যার রাতে কালুডোম শ্মশানের পুরনো চিতায় বসে ধুনি জ্বালিয়ে কী সব যেন পুজো করে। রাতভর কাদের যেন আহ্বান জানায়, পাগলের মতো হাসে, কখনো বা কাউকে শাসন করে। গ্রামের লোক বলে কালুডোম অতৃপ্ত অশরীরী আত্মাদের সাথে কথাবার্তা বলে এবং তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতাও নাকি তার মধ্যে রয়েছে। পটাশপুর গ্রামের ঘরের মধ্যে প্রবেশ করতেই সেই গ্রাম্য যুবকের দল দেখল ঘরের মেঝেতে বসে কালুডোম কলকেতে টান দিচ্ছে। তার দুই চোখ জবা ফুলের মতো গাঢ় টকটকে লাল। শরীরের মধ্যে কেমন যেন একটা ঝিম ভরা ভাব বিরাজমান। কালুডোমকে গ্রামের সকল মানুষই একটু সমীহ করে চলে, তাই গ্রাম্য যুবক নরেন কালুডোম কিছু প্রশ্ন করার আগে নিজে থেকেই বলে উঠল, আসলে আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আকাশে এমন মাত্রাতিরিক্ত মেঘের ঘনঘটা দেখে বিশ্রাম ঘরের মধ্যে আশ্রয় নিলাম। কালুডোম নাক ও মুখের মাধ্যমে গল গল করে একরাশ ধোয়া ছেড়ে গাম্ভীর্যপূর্ণ স্বরে বলল, তা বেশ করেছ। এটা শ্মশানের বিশ্রাম ঘর, এখানে যে কেউ যখন খুশি আসতে পারে, তাতে কারোর কিছুই বলার নেই। তোমরা যখন এসেই পড়েছ তখন না হয় কিছুটা সময় বসেই যাও। সত্যি ঝড় উঠবে, মারাত্মক ঝড়, ঘন ঘন বাজও পড়বে, সেই আভাস আমি ইতিমধ্যেই পেয়েছি। কালুডোমের মুখের কথা শেষ হতে না হতেই
বাইরে শো শো শব্দে জোরালো বাতাস বইতে আরম্ভ করল। শ্মশানের মধ্যে থাকা বিশাল বড় বড় গগনচুম্বী গাছগুলো সেই জোরালো বাতাসের দাপটে যেন থরথর করে কাঁপতে আরম্ভ করল। শ্মশান লাগোয়া ছোট্ট বিল থেকে উঠে এলো ঠান্ডা জোলো বাতাস। কালো গগন বক্ষকে বিদীর্ণ করে আড়াআড়িভাবে নেমে এলো ইন্দ্রদেবের লকলকে বর্জ্যের তলোয়ার। কান ফাটানো শব্দে বাজ পড়ল কাঁচে পিঠে কোথাও, আর সাথে সাথেই গোটা প্রকৃতি একেবারে যেন ডুবে গেল এক অতল অন্ধকারের মহাসমুদ্রে। নরেন সহ দলের কোনো ছেলেই বুঝতে পারল না যে কালুডোম কিভাবে আগে থেকে জানতে পারল যে এরকম ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ ঘটতে চলেছে। মুহূর্তের মধ্যেই তাদের মাথায় খেলে গেল যে কালুডোম মোটেই কোনো সাধারণ মানুষ নয়, তার অনেক অতিরৌকিক ক্ষমতা রয়েছে। হয়তো সে তার নিজের ক্ষমতা দিয়েই এরকম অশনি ঝঞ্ঝার পূর্বাভাস পেয়েছে। কালুডোমের মুখোমুখি ছেলেপুলের দল গোল করে ঘিরে বসল। বিশ্রাম ঘরটা একটা অদ্ভুত আবছা আলো আঁধারের মায়াজালে ডুবে গেল। বাইরের পানে তাকিয়ে ছেলের দলের মধ্যে থেকে ভবেশ মৃদুস্বরে বলে উঠল, বাপরে, যে হারে ঝড় বৃষ্টি আরম্ভ হলো তাতে এখন আর কিছুতেই থামবে বলে তো মনে হচ্ছে না। হে ভগবান, না জানিয়ে শ্মশানের বুকে কতক্ষণ সময় আমাদের এভাবে আটকে থাকতে হবে। রাম 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 রাম। গ্রামের প্রতিটা ছেলেই জানে যে ভবেশ বরাবরই একটু ভীতু গোছের মানুষ। সেই কারণে তাকে নিয়ে সকল বন্ধু বান্ধবেরা প্রচণ্ড পরিমাণে খেপায়। আজ এক প্রকার বাধ্য হয়েই দলের অন্যান্য ছেলেদের সাথে ভবেশকেও ঢুকে আসতে বাধ্য হতে হয়েছে শ্মশানের এই বিশ্রাম ঘরে। নচেত এমন সন্ধ্যার সময় সে কিছুতেই এখানে প্রবেশ করত না। কিন্তু দলের অন্যান্য ছেলেরা এক প্রকার তাকে জোর করে টেনে নিয়ে এসেছে। ভবেশ যদি এখন বাইরে থাকত তাহলে এই প্রাকৃতিক তাণ্ডবের মধ্যে পড়ে তার বড়সড় যে কোনো বিপদ ঘটার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু এই বিশ্রাম ঘরের মধ্যে এসেও সে একেবারে বিপদ মুক্ত হয়নি বলে তার একান্ত মতামত। ঝড় বৃষ্টি বজ্রপাতের ভয় কাটলেও ভূতের ভয় কিছুতেই তার মধ্যে থেকে যায়নি। ভবেশ বিড়বিড় করে রাম নাম জপ করতে আরম্ভ করল, আর চারিদিকে ঘুরে ফিরে অন্ধকারের মধ্যে তাকিয়ে দেখতে লাগলো। ভবেশের এই কীর্তিকলাপ দেখে নরেন খানিকটা ব্যঙ্গের হাসি হেসে বলল, আরে ভাই ভবেশ, তুই এত ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না, আমরা সবাই তো আছি। তাছাড়া ভূত প্রেত অশরীরী আত্মা বলে বাস্তবে কোনো কিছু হয়ই না। ওই সমস্তই হলো কিছু দুর্বল মানুষদের মনের ভ্রান্ত ধারণা মাত্র, এছাড়া বেশি কিছু নয়। নরেনের বলা এই কথাটা শুনে কালুডোমের মুখের চোয়াল ক্রমশ কঠিন হয়ে উঠল। তার দুই চোখের দৃষ্টি হলো অত্যন্ত প্রখর। হাতে ধরা কলকে বেশ কিছুটা তফাতে সরিয়ে রেখে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে কালুডোম নরেনের বলা কথায় মারাত্মক আপত্তি জানিয়ে বলল, আচ্ছা, আমাদের জগৎ সংসারে অতৃপ্ত অশরীরী আত্মা বলে কোনো কিছু নেই, এ কথা তোমাকে কে বললো নরেন? তুমি জোর গলায় যা বলছো তা নিশ্চয়তার সাথে বলতে পারো কি? কিংবা নিজের কথার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারো? এ তুমি কি বলছো দাদু? ভূত প্রেত যে নেই সেটার আমি প্রমাণ দেব কি করে? জানতাম তুমি পারবে না। শুধুমাত্র তুমি নয়, তোমরা কেউই পারবে না এটা প্রমাণ করতে যে ভূত প্রেত অতৃপ্ত বিদেহী আত্মা বলে কোনো কিছুই হয় না। অথচ আমি চাইলেই তোমাদের কাছে প্রমাণ করে দিতে পারি যে তোমাদের এই সমস্ত ধারণা আসলে ঠিক কতখানি মিথ্যা বা ভুল। আমার মুখের কথা বিশ্বাস না হলে তোমরা যে কেউ যে কোনো অমাবস্যার গভীর রাতে এসো এখানে। কেবলমাত্র একটি রাতের মধ্যেই আমি তোমাদের এমন এমন জিনিস দেখাবো যাতে তোমরাও বিশ্বাস করতে বাধ্য হবে ওই সমস্ত কিছু পৃথিবীর মধ্যেই রয়েছে। যে কোনো মৃত ব্যক্তিদের সাথে কথাও বলিয়ে দিতে পারি। শ্মশানে রাত পোড়া মরদেহ পুনরায় সামান্য কিছুটা সময়ের জন্য হলেও জীবিত করে তুলতেও পারি। এছাড়াও আরও অনেক কিছুই করার ক্ষমতা আমার রয়েছে। কালুডোমের কথা শুনে নরেন সহ সেই দলের প্রতিটা ছেলে একেবারে চুপ করে গেল। তারা আর মুখে একটু শব্দটি অবধি করল না।
সকলেই জানে যে কালুডোম যা বলছে তার মধ্যে এক বর্ণ মিথ্যা নয়। সত্যি প্রতি অমাবস্যার রাতে অদৃশ্য কারোর সাথে কথা বলে সে, কাদের যেন জাগিয়ে তোলে। কালুডোমের মুখ থেকে এই জাতীয় কথা শুনে আরও চরম ভয় পেয়ে গেল ভবেশ। সে এক প্রকার ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করল। কালুডোম কোমরের ধুতির সাথে গুজে রাখা বিড়ির প্যাকেটটা বের করে একটা বিড়ি ধরিয়ে লম্বা টান দিয়ে নিজে থেকেই বলে উঠল, এখন বাইরে যে হারে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে তাতে প্রায় ঘন্টা খানেক তোমাদের এখানে আটক থাকতেই হবে। এই সময় আমি বরং তোমাদের আমার অতীত জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক অভিজ্ঞতার কথা বলে শোনাই, যার থেকে এটাই প্রমাণিত হবে যে আমার বলা কথাখানি আসলে কতখানি সত্য। তবে এই ঘটনা মোটেও আজকের কথা নয়, আজ থেকে বহু বহু বছর আগে। আমার বয়স তখন প্রায় ওই তোমাদের মতোই। সেইবার আমাকে এক বিশেষ দরকারে কয়েকটা দিনের জন্য বিজয়গড়ে যেতে হয়েছিল। সেখানে গিয়ে আমার কি ভয়াবহ ভৌতিক অভিজ্ঞতা ঘটেছিল আজ তা তোমাদের সাথে ভাগ করে নেব। এখনকার দিনের সমাজ ব্যবস্থার সাথে তখনকার দিনের সমাজ ব্যবস্থার মধ্যে পার্থক্য ছিল অনেক। আগের সময় এত উন্নত ছিল না। আমি যখন বিজয়গড় স্টেশনে ট্রেন থেকে নামলাম তখন রীতিমতো সন্ধ্যার অন্ধকারই বলার চলে। প্রকৃতির মধ্যে শেষ বিকেলের আলোর সামান্য চিহ্নটুকু খেলা করছে, আর সেই অস্পষ্ট আলোতে আমি দেখলাম গোটা জায়গাটা। আমার মনে হলো আমি যেন অন্য কোনো একটা পৃথিবীর মধ্যে এসে পড়েছি। এই পৃথিবী বুঝি আমার চেনা জানা পরিচিতি পৃথিবী নয়। চারিদিকে শুধু ধুধু ফাঁকা মাঠ আর দিগন্ত বিস্তৃত প্রান্ত ছাড়া আর অন্য কিছুই নেই। বিজয়গড় স্টেশনের একটা ফাঁকা বেঞ্চে খানিকটা সময় বসে থাকার পরেও যখন দেখলাম যে ট্রেন থেকে কোনো যাত্রী নামলো না, তখন খানিকটা হতাশ হলাম বটে। জোরালো শব্দে হুইসেল বাজিয়ে ট্রেন ছুটে চলল তার নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে। গোটা জায়গাটা একেবারে তলিয়ে গেল অন্ধকারের সাম্রাজ্যে। ওইভাবে বেশ কিছুটা সময় স্টেশনে বসে দেখে অগত্যা আমাকে উঠে পড়তেই হলো। স্টেশন চত্বরে বসে না দেখে আমি একাই আমার ব্যাগপত্র নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। স্টেশন থেকে যে সরু কাঁচা মাটির গুল্ম লতাপাতা ঝোপঝাড় ভরা রাস্তাটা এগিয়ে গিয়েছে আঁকাবাঁকাভাবে ময়াল সাপের মতনই ঠিক খানিকটা, সেই রাস্তা অনুসরণ করে হাঁটা শুরু করলাম আমি। রাস্তার দুই ধারে অনিয়ন্ত্রিত হারে বেড়ে ওঠা বনজ লতাপাতা ও গুল্ম গাছের বাড়ন্ত দেখলেই বোঝা যায় যে এই জায়গায় সচরাচর মানুষের বা পড়ে না। সেই রাস্তা ধরে বেশ কিছুটা সময় এগিয়ে আসার পর আমার নজরে পড়ল একটা বহু পুরাতন ভাঙা নড়বড়ে বাড়ি। আমি মনে মনে কিছুটা হলেও স্বস্তি বোধ করলাম। যাই হোক, এই প্রথম কোনো মানুষের বসতির চিহ্ন দেখতে পেলাম। রাতে থাকার মতো মাথা গোজার মতো একটা আস্তানা জোগাড় করা গেলে ভীষণ ভালোই হয়। এইভাবে বাড়িটার আরও নিকটে এগিয়ে গেলাম। কিন্তু হায়, তখন কি আর জানতাম যে ওই বাড়িতে থাকার সিদ্ধান্তই সাংঘাতিক বিপদ ডেকে আনবে আমার। বাড়িটির একেবারে সন্নিকটে গিয়ে বন্ধ দরজায় কড়া নেড়ে জোরে জোরে ডেকে বললাম, আগে ঘরের ভেতরে কেউ আছেন কি? যদি কেউ থাকেন দয়া করে তাহলে দরজাটা একটিবার খুলুন। না, আমার হাঁক ডাকে ঘরের ভেতর থেকে কোনোরূপ প্রতিক্রিয়া ভেসে এলো না। তবে দু তিনবার ডাকাডাকির পর সেই ঘরের দরজা আপনা হতেই নিজে থেকে খুলে গেল ক্যাচ ক্যাচ শব্দ করে। ঘরের ভিতরে নিকশ কালো জমাট বাঁধা অন্ধকার থেকে একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো। বুঝতে পারলাম এই বাড়িটার মধ্যে বর্তমানে কোনো মানুষই বসবাস করে না। তাতে অবশ্য আমারই ভালোই হলো। মনস্থির করলাম যে কাজের জন্য বিজয়গড় এসেছি, সেই কাজ আমি এই বাড়িতে থেকেই করব। নিজের ব্যাগপত্র নিয়ে প্রবেশ করলাম সেই ঘরের ভেতর। কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করা মাত্র ওই ভ্যাপসার দুর্গন্ধটা আরও বেশি করে আমার নাক মুখ যেন জড়িয়ে ধরল। আর একটা জিনিস যেটা অনুভব করলাম সেটা হলো ওই ঘরের ভেতরে পা রাখা মাত্রই আমার শরীর কেমন যেন ভার হয়ে উঠল। বড্ড অস্বস্তি হতে লাগলো প্রথম দিকটাতে, কিন্তু
তারপর আবার সব কিছুই স্বাভাবিক হয়ে গেল। রাতের বেলায় ব্যাগে থাকা শুকনো কিছু খাবার খেয়েই কাটিয়ে দিলাম। ঘরের মেঝেতে শতরঞ্জি পেতে তার উপরেই শুয়ে পড়তেই কখন যেন নিজের অজান্তেই দু চোখের পাতা ঘুমের ঘোরে বন্ধ হয়ে গেল। আচমকা মাঝরাতে ঘুমটা আমার ভেঙে গেল একটা অদ্ভুত বিচিত্র অনুভূতিতে। অদ্ভুত অনুভূতি? কি অদ্ভুত অনুভূতিতে আপনার ঘুম ভাঙলো কালু দাদু? আমার ঘুম ভাঙতেই মাথা ঠিক উপরে রাত খোলা জানলাটার দিকে তাকালাম, আর তাকানো মাত্রই আমার মনে হলো একটা অদ্ভুত কালো ছায়া মূর্তি যেন দাঁড়িয়েছিল ওই ঘরের ভেতরের পানে তাকিয়ে। দমকা বাতাসের স্রোতে তার মাথার এলোমেলো চুল উঠছিল, তবে যেটা সবচেয়ে ভয়ের বিষয় তা হলো তার দুই চোখ। হ্যাঁ, মণিহীন লাল গনগনে আগুনের ভাটার মতন দুটো চোখ। আমি জীবনে সেই প্রথম বাড়ি দেখেছিলাম ওই চোখ, যা দেখলে যে কোনো মানুষের পক্ষে বলে দেওয়া সহজ যে জীবিত মানুষের চোখ কখনোই রক্তের মতন ওরকম টকটকে লাল হতে পারে না। আমি সেদিকে তাকানো মাত্রই চোখের পলকের মধ্যে সে যেন একেবারে কর্পূরের ন্যায় মিলিয়ে গেল। তোমরা তো জানোই আমার বরাবরই সাহস একটু বেশি, ভয় ডরের বালাই বড়ই কম। ছোট থেকেই আমার জীবনটা পুরোপুরি আলাদা। শ্মশানে মশানে ঘুরে বেরিয়ে এটা সেটা খেয়ে মানুষ হয়েছি। অন্যান্য মানুষ হলে ওই রকম নির্জন প্রান্তের একটি পরিত্যক্ত বাড়িতে থেকে সেই ছায়ামূর্তির দেখাবে তৎক্ষণাৎ হয়তো ভীষণ রকমেরই আতঙ্কিত হয়ে পড়ত, কিন্তু আমার সেসবের বালাই নেই। আমি রীতিমতো দৌড়ে বেরিয়ে এলাম ঘরের বাইরে, কিন্তু বাড়ির পিছনে দাঁড়াতেই দেখলাম কোথাও কেউ নেই। শুধুমাত্র একটা বিটকেল পচা দুর্গন্ধটা মিশে রয়েছে বাতাসে। আকাশে গোল রূপোর থালার মতো ঝকঝকে মস্ত বড় একটা চাঁদ উঠেছিল। ছনছনে বাতাসের স্রোতের গুল্মলতা পাতার ঝোপঝাড় আন্দোলিত হচ্ছিল। মাথার উপর দিয়ে একটা রাতচরা পাখি কর্কশ স্বরে চিৎকার করতে করতে কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল। বেশ খানিকটা সময় সেখানে দাঁড়িয়ে থাকার পরেও কাউকেই আর দেখতে পেলাম না আমি। তারপর আমি ঘরের ভেতরে ফিরে এলাম। এর পরের ঘটনা পরদিন বিকালে। সারাদিন ধরে আমি আমার সেই প্রয়োজনীয় কাজেই অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লাম। ওই প্রত্যন্ত নিরিবিলি জায়গায় থেকে প্রায় ৩-৪ কিলোমিটার বাদে একটা ছোট্ট মতন জনবসতি রয়েছে। সেই জায়গাটায় আমাকে গিয়ে কাজ করতে হতো। পায়ে হেঁটে যাওয়া আবার পায়ে হেঁটে ফিরে আসা। প্রথম দিন প্রয়োজনীয় কাজটা করে আমার বেশ ভালোই লাগলো। সন্ধ্যা নামার মুখে ফিরে এলাম সেই পুরো বাড়ির মধ্যে, কিন্তু এরপরই আমার এক অদ্ভুত অভিজ্ঞতা ঘটল। বাইরে আবার কড়কড় শব্দে বাজ পড়ল। এক নিমিষের জন্য অন্ধকারে ডুবে থাকা প্রকৃতি পুরোপুরি সাদা আলোর ঝলকানিতে ঝলসে উঠল। অল্প কিছুটা সময়ের জন্য চুপ হলো কালুরঙ। বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি বের করে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিল মনের সুখে। ঘটনার পরবর্তী অংশ শোনার জন্য গ্রামের প্রত্যেক যুবক অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গোটা পটাশপুর একেবারে যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে কালবৈশাখীর ঝড়ের বিপুল তাণ্ডবে। আকাশ ছোঁয়া বড় বড় গাছের ডালগুলো মটমট শব্দে ভেঙে পড়ছে মাটিতে। চারিদিকে শুধুই ধ্বংসের আভাস। এরকম বিধ্বংসী কালবৈশাখীর রূপ সচরাচর খুব একটা দেখা যায় না বললেই চলে। কালুডোম বিড়ির অর্ধেকটা শেষ করে ছাই ঝেড়ে পুনরায় বলতে আরম্ভ করলো ঘটনার পরবর্তী অংশ। আমি লক্ষ্য করলাম বিকেলের পর সন্ধ্যা নামার সময়টায় চারপাশের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন ঘটতে লাগলো। বিকালে যেটুকু আলো ছিল তাতে আমি চারপাশটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। আগের দিন সন্ধ্যার অন্ধকারও হয়ে গিয়েছিল, তাই কোনো কিছুই ঘুরে দেখতে পাইনি। তাই দ্বিতীয় দিন সমগ্র জায়গাটাকে একটু ঘুরে দেখলাম, আর তাতেই আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। সেটা হলো ওই পরিত্যক্ত বড় বাড়ির চারিধারে মাটির মধ্যে কেমন যেন উঁচু উঁচু ঢিবি রয়েছে। হ্যাঁ, অধিকাংশ ঢিবির আগাছার ঝোপঝাড়ে ঢাকা পড়ে গেলেও মাঝে মধ্যে একটা দুটো ঢিবি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম না এই ঢিবিগুলো আসলে কিসের,
কিন্তু এগুলো যে মোটেও সাধারণ কোনো ঢিবি নয় সেটুকু বিলক্ষণ বুঝতে পারলাম। সন্ধ্যার পর অত্যাধিক গরমের কারণে সেই ঘরের বাইরে বেরিয়ে এসে দাঁড়াতেই আমার বুকের ভেতরটা একেবারে মোচড় দিয়ে উঠল। সে নির্জন পরিত্যক্ত জনমানবহীন প্রান্তের মধ্যে একসাথে অনেকগুলো কালো কালো ছায়া ঘোরাফেরা করতে আমি দেখলাম। তার আকারে ও আকৃতিতে খানিকটা মানুষের মতো হলেও পুরোপুরি নয়। তাদের প্রত্যেকের গঠন একে অপরের থেকে পুরোপুরি আলাদা। শরীরের তুলনায় দু হাত বেশ অনেকটা বড় এবং মাথাগুলো সম্পূর্ণ চুলহীন। কালো চোখের কোটরের ভেতর থেকে টকটকে লাল আলোর জ্যোতি বেরিয়ে আসছে বাইরে। সেদিন ঘুমের ঘোরে ঠিক যেরকম ছায়ামূর্তিকে আমি দেখেছিলাম, আমার মাথার গোড়ার জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে এজন্য তাদেরই গোটা একটা দল নেমে এসেছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এরা আসলে কারা। এরা কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? যদি মানুষ না হয় তাহলে কি? ঘনা গলায় নাকি সুরে নিজেদের মধ্যে কি সব যেন বলা বলি করছিল আর খেল খেল করে হাসছিল। মনের মধ্যে সাহস বজায় রেখে ভগবানের নাম নিয়ে আমি একটা লাঠি হাতে বেরিয়ে এলাম বাইরে। সাথে সাথেই কোথায় যেন সব মিলিয়ে গেল। এই তোমরা কারা কারা এখানে ঘোরাফেরা করছো? হ্যাঁ, আমি কিন্তু সব দেখেছি, যে চোখে স্পষ্ট দেখেছি। কি জন্য এখানে এসেছো বলো তো? কারা তোমরা? না, আমার প্রশ্নে কেউই কোনো উত্তর দিল না। সেই কালো ছায়ামূর্তিগুলো চোখের সামনে থেকে একেবারেই অদৃশ্য হয়ে গেল। অনেকটা খোঁজাখুঁজির পরেও কারোর সন্ধান না পেয়ে আমি ঘরের ভেতরে ফিরে এলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত ধরনের বিজাতীয় শব্দ শুনে। বিজাতীয় শব্দ? কি ধরনের বিজাতীয় শব্দ শুনে মাঝরাতে তোমার ঘুম ভেঙে গেল কালু দাদু? শুকনো মাটির উপরে ধারালো কিছু দিয়ে ক্রমাগত আঁচড় কাটলে ঠিক যেরকম শব্দের সৃষ্টি হয়, আমি সেরকমই শব্দ শুনতে পেলাম। সেই শব্দ শুনেই আমার ঘুমটা ভেঙে গেল। যদিও শব্দটা খুবই সামান্য, কিন্তু তা হলো ওই নির্জন জনমানবহীন শূন্য প্রকৃতির মাঝে সে সামান্য শব্দও যেন বিশাল আকার ধারণ করেছিল। ঘরের বাইরে বেরিয়ে আসতেই বুঝতে পারলাম এখানে কিছু একটা ঘটছে। তোমাদের তো আগেই বলেছি, আরও একবার বলছি, আমার সাহসের মাত্রা কিন্তু বরাবরই বড় বেশি, বা বলতে পারো সাহস নয়, যেন একেবারে দুঃসাহস। হ্যাঁ, দুঃসাহসের কাজই করেছিলাম সেই রাতে। অন্ধকার রাতে চাঁদের জোছনা আলোয় পথ চেনে সরু কাঁচা মাটির ঝোপঝাড়ে পরিপূর্ণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম একটি বিশাল বড় উঁচু ঢিবির সামনে। আর সেখানে এসে দাঁড়াতেই পুরোপুরি স্তম্ভিত হয়ে বললাম, আমি যা দেখলাম তা যে কোনো সাধারণ মানুষের কল্পনারও বাইরের এক বিষয়। এরকম ভয়ানক দৃশ্য দেখলে মানুষের বুকে হৃদস্পন্দনের গতি চিরকালের মতোই বন্ধ হয়ে যেতে পারে। নিজের চোখকে নিজেই যেন বিশ্বাস করতে বড়ই কষ্ট হচ্ছিল। একবারের জন্য মনে হলো, তাহলে কি আমি ঘুমের ঘোরে ভুল দেখেছি? দুয়াদি ভালো করে দু চোখ ডলে নিলাম, কিন্তু না, আমি মোটেও ভুল দেখছি না। সত্যি দেখলাম সেই উঁচু ঢিবির তলা থেকে মাটি আঁচড় কেটে কিছু একটা যেন উঠে আসার চেষ্টা করছে। আমার শরীরে কাঁপুনি দিয়ে উঠল। দেহের প্রতিটা শিরায় উপশিরায় বোধহয় প্রবাহিত হলো মারাত্মক আতঙ্ক। সেই মুহূর্তে আমার উচিত ছিল ওখান থেকে এতটুকু সময় আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করার। কিন্তু কি যেন এক অমোঘ আকর্ষণে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম ঠায়। ঘটনাটা কি ঘটেছে তা শেষ পর্যন্ত আমাকে দেখতেই হবে, তা না হলে আমি কিছুতেই শান্তি পাব না। ধীরে ধীরে কবরের মাটি খুঁড়ে উঠে এলো দুটো কালো কুচকুচে হাত। সেই হাতে যেন মাংস বলে আর কিছুই নেই, কেবলমাত্র হাড়ের কাঠামোর উপর একটা কালো চামড়ার আবরণ জড়ানো রয়েছে। প্রতিটা আঙুলের অগ্রভাগে একটি বিশাল বড় বড় বাজ পাখির মতন বাঁকা নখ উপস্থিত। সেই নখ মানুষের চামড়া ভেদ করে মাংস তুলে আনতেও সক্ষম। আর আমার পক্ষে দাঁড়িয়ে দেখা সম্ভব হলো না কিছুতেই। আমি দৌড়ে চলে এলাম ঘরের ভেতরে।
সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারলাম না। ঘরের দরজা জানলা ভেতর থেকে বন্ধ করে চুপচাপ বসে রইলাম। আমার ইন্দ্রিয় শক্তি আমায় জানান দিল বাইরে একদল কালো ছায়া ঘোরাফেরা করছে এই বাড়িটাকে ঘিরেই। তারা নিজেদের মধ্যে চাপা স্বরে কি যেন সব বলা বলি করছে, মাঝে মধ্যেই খিলখিল করে হাসছে, আবার কখনো কখনো নিজেদের মধ্যেই দাবাদাবি করছে। সব মিলিয়ে এক সাংঘাতিক অতিলৌকিক ভৌতিক অভিজ্ঞতা, বুঝলে? কালুডোমের মুখ থেকে তার অতীত জীবনে ঘটে যাওয়ার ঘটনার এই পর্যায় পর্যন্ত শুনে প্রতিটা ছেলের মধ্যে রীতিমতো আতঙ্ক নেমে এলো। বিশেষ করে ভবেশের অবস্থা হয়ে পড়ল বড়ই শোচনীয়। সে একেবারে যেন অত্যাধিক ভয়ে গুটিয়ে গেল। বাইরে অন্ধকার প্রকৃতিতে ঘন ঘন বাজ পড়ছে, তার সাথে একটানা অনবরত বৃষ্টি হয়েই চলেছে। বিশ্রাম ঘরের খোলা দরজা হয়ে কনকনে ঠান্ডার জলো বাতাস এলোপাথারিভাবে প্রবেশ করছে ঘরের ভেতর। গোটা ঘর একেবারে ঘুটঘুটে অন্ধকার। কালুডোম হাতের নিভু নিভু হয়ে আসা বিড়ির শেষ অংশটুকু ছুঁড়ে ফেলে দিল বাইরের দিকে। প্রবল কালবৈশাখীর ঝড় জল আজ যেন কিছুতেই থামবার নয়। মহাকাল বুঝি মহাপ্রলয় নৃত্য আরম্ভ করেছে। বাইরের অন্ধকারে ডুবে থাকা প্রকৃতি থেকে একটানা বৃষ্টির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না। নরেন সহ অন্যান্য যুবক এবার সমবেত ছুঁড়ে বলে উঠল, সত্যি দাদু, তোমার সাহস আছে বলতেই হবে। তা না হলে এত কিছু দেখার পরেও কেউ এইভাবে স্বাভাবিক থাকতে পারে? তা এরপর তুমি কি করলে? পরের দিন কি ওই জায়গাটা ছেড়ে চলে এলে? না, সকালের আলোয় আমি আবার স্বাভাবিক হয়ে উঠলাম। আমার মনে হলো রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বোধহয় আসলে একটা দুঃস্বপ্ন। সকালবেলায় সূর্যের আলোয় চারপাশটা একবার ভালোভাবে ঘুরে দেখলাম, আর তাতে আমার সন্দেহজনক কিংবা অস্বাভাবিক কোনো কিছুই নজরে পড়ল না। প্রতিটা মাটির ঢিবি একেবারে আগের মতন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থাতেই রয়েছে, তাতে সামান্যতম আঁচড় কাটারও দাগ নেই। আমি আমার নিজের কাজে বেরিয়ে পড়লাম। সারাদিন কাজ করে সন্ধ্যা নামার মুখে ফিরে এলাম সেই বাড়িতে। সন্ধ্যার সময় ফিরে এসে আমি একটু ঘুমিয়ে নিলাম, কারণ আমি মনস্থির করেছিলাম আজ গোটা রাত জেগে আমি এই জায়গাটার প্রতি নজর রাখব। সত্যি এখানে আসলে কি ঘটছে তা আমার জানাটা ভীষণ জরুরি। গতকাল রাতে যা সমস্ত কিছু আমি দেখেছিলাম তা সত্যি ছিল নাকি আমার মনের ভুল, তার প্রমাণ পাওয়া যাবে আজ রাতে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। সন্ধ্যার সময় আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন রাত প্রায় 9টা কি 10টা হবে। কিছু খাবার ও পানীয় জল খেয়ে আমি বেরিয়ে এলাম বাইরে। সনসন করে বাতাস বইছে। বাতাসের তালে তাল মিলিয়ে দুলে দুলে উঠছিল বিভিন্ন আগাছা, গুল্ম পাতার ঝোপঝাড়। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম মেঘের আড়াল থেকে উঁকি মারছে চাঁদের সামান্য কিছুটা অংশ। গোটা আকাশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু কিছু জমাট বাঁধা মেঘের দল। দুটো একটা নক্ষত্র কালো গালিচার মতো আকাশের বুকে মুখ তুলে তাকিয়েছে শত আলোকবর্ষ দূর হতে। বিজয়গড়ের নির্জন জনমানবহীন প্রান্তে পুরো বাড়ির বাইরে চুপটি করেই বসেছিলাম। আচমকা এমন সময় একটা রাত চড়া পাখি কয়েকবার পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল, আর সাথে সাথেই ভেসে এলো গতকালের রাতের মতন সেই অদ্ভুত অস্বস্তিকর শব্দটা, তবে আজ আরও জোরালো এবং স্পষ্টভাবে। সেই শব্দটা শুনতে পেয়ে নিজের মনের মধ্যেই বলে উঠলাম, এ কি? এ তো সেই শব্দ। তার মানে কাল রাতে আমি যা কিছু অনুভব করেছিলাম, যা কিছু দেখেছিলাম, সেটা মোটেও আমার চোখের দেখা কিংবা মনের ভুল ছিল না। সেই সমস্ত কিছুই আসলে বাস্তবে ঘটেছিল। আমি দৌড়ে সে উপস্থিত হলাম সেই উঁচু উঁচু ঢিবিগুলির কাছে, আর তারপরই দেখলাম গতকাল রাতের মতো হুবহু একই দৃশ্য। আগাছার বেড়া জালে জড়ানো উঁচু ঢিবির তলা থেকে মাটিতে ক্রমাগত আঁচড় কেটে উঠে আসছে কিছু একটা। তবে আর শুধুমাত্র কোনো একটা ঢিবিতে নয়, কম বেশি প্রায় সব ঢিবির তলা থেকেই পাওয়া যাচ্ছে সেই খসখসে আঁচড়ানোর তীক্ষ্ণ শব্দ। স্বল্প কিছু সময় পরে প্রত্যেক ঢিবির মাটি ঠেলে উঠে এলো কতগুলো ধারালো বাঁকা নখ বিশিষ্ট হাত।
তারপর ধীরে ধীরে কালো কুঁচকুচে সম্পূর্ণ শরীর প্রকাশ পেল। বিকৃতভাবে উঠে এলো পাতালপুরি হতে সাক্ষাৎ যেন একদল প্রেত। প্রত্যেকের চোখের দৃষ্টি একই রকম, যেন চোখের কালো অক্ষিকোটরের ভেতরে ধকধক করে জ্বলছে নরকের আগুন। তাদের শরীর থেকে নির্গত হচ্ছে একটা বিশ্রী চামড়া পচা গন্ধ। আবরণহীন ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে এসেছে একাধিক তীক্ষ্ণ ধারালো সূচালো দাঁত। অন্ধকার প্রকৃতির মধ্যেও সেই সমস্ত দাঁতের সারি ঝকঝক করছে। হিংস্র সাপদ প্রাণীর মতন তাদের চোখের দৃষ্টি, সেই চোখের দিকে তাকালে বুকের রক্ত জল হয়ে যেতে বাধ্য। প্রত্যেকেই খিলখিল করে অট্ট হাসি হেসে উঠল। আমার মনে হলো সাক্ষাৎ একদল প্রেতের মাঝে আমি একলা এক জীবন্ত মানুষ উপস্থিত হয়েছি ভাগ্যের পরিহাসে। মনে মনে ভাবলাম, আজ রাতে আমার এইভাবে বাইরে বেরিয়ে আসাটা উচিত হয়নি। কালকেই আমি টের পেয়েছিলাম যে এখানে অস্বাভাবিক কিছু ঘটছে, অথচ তা সত্ত্বেও সবটা নিতান্তই দুঃস্বপ্নের মতো ভেবে তা উড়িয়ে দিয়েছি, তাতে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে। আজ হয়তো আমায় তার ফল হাতে নাতে ভোগ করতে হবে। ওরা দলবদ্ধভাবে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমায় লক্ষ্য করে। আমি বুঝতে পারলাম আমার এখানে দাঁড়িয়ে থাকাটা আর একেবারেই উচিত কাজ হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সুরক্ষিত স্থানে গিয়ে পৌঁছতেই হবে। আর এখানে একমাত্র সুরক্ষিত স্থান বলতে ওই পরিত্যক্ত পুরনো পোড়ো বাড়ি ছাড়া আর কিছুই নেই। কোনো দিকে না তাকিয়ে আমি ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালাম সেই পরিত্যক্ত বাড়ির দিকে। পিছন থেকে ভেসে এলো প্রেত দলের অট্ট হাসির আওয়াজ। বুঝতে পারছিলাম শুধুমাত্র আমি একা নয়, তারাও আমায় অনুসরণ করে আমার দিকে দৌড়ে আসছে। কোনো রকমে ঘরের ভেতরে প্রবেশ করে দড়াম শব্দে দরজাটা বন্ধ করে ভিতরে ছিটকিনি তুলে দিলাম। দক্ষিণের জানালাটাও বন্ধ করে দিলাম। এরপর সেই রাতটা যে কিভাবে কাটিয়েছিলাম তা কেবলমাত্র আমি আর ঈশ্বরই জানেন। গোটা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। সেই রাত আমার জীবনে হয়ে উঠেছিল সাক্ষাৎ বিভীষিকাময় এক নিশি। আতঙ্কের প্রহর গুনছিলাম চুপচাপ বসে বসে। প্রতিটা মুহূর্তই আমার কাছে এক এক ঘন্টার মতো বলে মনে হচ্ছিল। অশরীরী প্রেতের দল কখনো খিলখিল করে হেসে উঠল, তো কখনো বা ইনিয়ে বিনিয়ে সুর করে যেন কাঁদল। সেই পরিত্যক্ত ভাঙা বাড়ির দরজার জানলার ওপর ধারালো নখ দিয়ে তারা আঁচড় কাটতে লাগলো, যেন হাতের নাগালে আমাকে পেলে একেবারে রক্ত মাংস খুবলে খুবলে খাবে। আকাশে ভোরের আলো ফুটলে আবার সব কিছু ধীরে ধীরে শান্তও হয়ে এলো। বেলা অনেকখানি হলে আমি ঘরের দরজা খুলে ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে এলাম। সেই দরজার ওপর তখনও স্পষ্ট হয়েছিল প্রতিটা নখের আঁচড়। বিজয়গড়ে কাটানো ওই রাতের কথা আমি কখনো কোনোদিনই ভুলতে পারবো না। মৃত্যু পর্যন্ত ওই রাত আমার মস্তিষ্কে স্মৃতি হয়ে থেকে যাবে সাক্ষাৎ অভিশাপের মতো। সেদিনই আমার ওখানে শেষ কাজ ছিল। কাজের জায়গায় এসে আমি বটকেষ্ট বাবু নামে এক পরিচিত ব্যক্তির কাছে গোটা বিষয়টা খোলসা করে খুলে বলতেই তিনি অবাক হয়ে গেলেন। আমার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে বললেন, তুমি কি বলছো শ্রীধাম? তুমি যে নিজের অজান্তে একেবারে প্রেতপুরীতে গিয়ে উঠেছ। তুমি জানো ওই জায়গাটা আসলে কি? ওই পোড়ো বাড়িটাই বা কিসের? আয় ভগবান, তুমি যে ওখানে থাকছো তা তো আমি কোনাক্ষরেও কল্পনা করতে পারিনি। তাহলে তোমাকে আমি প্রথম দিনই সতর্ক করে দিতাম। ওই জায়গায় কোনো মানুষ থাকে নাকি? ওটা যে মানুষের থাকার জায়গাই নয়, একেবারে যাকে বলে অতৃপ্ত অশরীরী প্রেতাত্মাদের বাসভূমি। আমার ভালো নাম যে শ্রীধাম তা তো তোমরা সকলেই জানো। বটকেষ্ট বাবুর মুখ থেকে সমস্ত কথা শুনে আমার মনের মধ্যে ভীষণ রকমেরই কৌতূহল হলো সেই জায়গা ও পরিত্যক্ত বাড়িটার সম্পর্কে সবটুকু জানতে। আমি কৌতূহলী হয়ে বললাম, আচ্ছা বটকেষ্টবাবু, আপনি হঠাৎ এই কথা বললেন কেন? ওই জায়গাটা আসলে কিসের? ওই বাড়িটাই বা কি? তার আগে তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো বাবা। একেবারে মিথ্যা কথা বলবে না কিন্তু। এই যে তুমি কয়েকটা রাত ওখানে কাটালে, তুমি নিজে কোনো কিছু বুঝতে পারোনি? এই কয়েক রাতে তুমি সঠিকভাবে ঘুমাতে পেরেছো? মাঝরাতে তোমার ঘুম ভেঙে যায়নি কোনো অদ্ভুত ধরনের শব্দ শুনে? রাতের বেলায় তুমি অস্বাভাবিক কোনো কিছু দেখোনি?
আগে হ্যাঁ বটকেষ্টবাবু, আপনি যা বলছেন সেই সমস্ত কিছুই আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এবং অন্তর থেকে উপলব্ধি করেছি। এবার দয়া করে আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন। ওই জায়গাটা দূষিত বাবা। ওই জায়গাটা মানুষের বসবাসের জন্য একেবারেই উপযুক্ত নয়। তোমাকে দেখেই বোঝা যায় তুমি রাশভারী প্রকৃতির মানুষ। তোমার বুকের মধ্যে অনেক বল, মনের মধ্যে অনেক সাহস। তাই তো তুমি এতগুলো রাত ওখানে কাটাতে পেরেছ। অন্যান্য কোনো লোক হলে কবেই প্রথম রাতেই সেই বাড়ি ছেড়ে পালিয়ে আসতো। ওই বাড়িতে রাত কাটাতে গিয়ে কত মানুষের যে কত সর্বনাশ হয়েছে তার কোনো হিসেব নেই। কত মানুষ বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে, আবার কত মানুষের মৃত্যু ঘটেছে একদল কালো ছায়ামূর্তির কবলে পড়ে। ওই জায়গাটা আসলে একটা গোরস্থান ছিল। আজ থেকে বহু বহু বছর আগে ওই জায়গায় মৃত মানুষকে কবর দেওয়া হতো। যদিও বেশ অনেকগুলো বছর হলো ওই জায়গাটা আর কবর দেওয়ার উপযুক্ত নেই, ফলে গোটা জায়গাটায় একেবারে পরিত্যক্ত হয়ে গিয়েছে। ওই বাড়িটা আসলে কবরস্থানের একটি বিশেষ ঘর, যেখানে সব যাত্রীর দল বিশ্রাম নিত। সন্ধ্যার পর থেকে ওই জায়গায় ভয়ানক রকমের অলৌকিক শক্তির জাগরণ ঘটে। নরকের পাতাল লোক থেকে উঠে আসে সেই সমস্ত অশরীরী অতৃপ্ত প্রেতাত্মারা যাদের ওখানে কবর দেওয়া হয়েছিল এবং যারা আজও মুক্তি পায়নি। প্রতি রাতে গোটা জায়গা জুড়ে বিচরণ করে আত্মারা, আর কোনো সাধারণ মানুষ যদি তাদের হাতের নাগালে গিয়ে উপস্থিত হয় তাহলে তার মরণ অবধারিত। এখনকার স্থানীয় মানুষ ওই জায়গাটাকে সাক্ষাৎ জমের মতো ভয় পায়। সাঁঝের অন্ধকার নামলে তো বহু দূরের কথা, দিনে দুপুরে খটখটে আলোতেও কেউ ত্রিসীমানায় পা মারায় না। বটকৃষ্ণবাবুর বলা কথাগুলো শুনে আমি যেন আমার নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। বেশ কিছুটা সময় লাগলো আমার নিজেকে স্বাভাবিক করে তুলতে। আমি বুঝতে পারলাম এই কদিন ধরে আমি তাহলে একটা কবরস্থানের মধ্যে আশ্রয় নিয়েছিলাম নিজের অজান্তে। ওই বাড়িটার চারিদিকে যে উঁচু উঁচু মাটির ঢিবিগুলো আমি দেখেছি সেগুলো আসলে ছিল এক একটি কবর। আজ থেকে বহু বহু বছর আগে ওখানকার মাটির তলায় চিরকালের মতন শোয়ানো হয়েছে কিছু মানুষকে, কিন্তু তারা এখনো মুক্তি পায়নি। ফলে তাদের অতৃপ্ত অশরীরী বিদেহী আত্মারা প্রতিদিন সূর্যাস্তের পর এসে উপস্থিত হয় সেখানে। আমার মনের মধ্যে চলতে থাকা সব প্রশ্নের উত্তর মিলে গেল। এই কয়েকদিন ধরে সন্ধ্যার পর যে সমস্ত অদ্ভুত অতিলৌকিক অযৌক্তিক ঘটনা আমার সাথে ঘটেছে তার পেছনের মূল কারণ আমি জানতে পারলাম বটকেষ্টবাবুর মুখ থেকে। তোমাদের তো বলেছি যে ওখানকার কাজ আমার মিটে গিয়েছিল। আমি বটকেষ্টবাবুর দুহাত জড়িয়ে ধরে কাতর কণ্ঠে বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ অতীতের অভিশপ্ত ঘটনা আমার কাছে খোলসা করে খুলে বলার জন্য। আমার এখানকার যাবতীয় কাজ শেষ হয়েছে। যে কারণে আমি এই বিজয়গড়ে এসেছিলাম তা ইতিমধ্যেই মিটে গিয়েছে। এবার তাহলে আমায় বিদায় দিন, আমার ফেরার সময় আসন্ন। হ্যাঁ, এসো এসো বাবা। তোমার ওপর দিয়ে যে পরিমাণ বিপদ গেল তা বলার মতো নয়। ভগবান মঙ্গলময়, তাই তিনি তোমায় রক্ষা করেছেন এই ঘোর বিপদের হাত থেকে। এরপর আর কি, আমি বিজয়গড় থেকে ফিরে এসেছিলাম এই পটাশপুর গ্রামে। সেইবার এরকমই এক ভয়ানক ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল আমার। নিজের অজান্তেই আমি গিয়ে উপস্থিত হয়েছিলাম একদল অশরীরী প্রেতাত্মার বাসস্থানে, এবং সেখানে বেশ কয়েকটা রাতও কাটিয়েছিলাম কেবলমাত্র নিজের মনের জোরে। আমি একথা জোর গলায় বলতে পারি যে আমার জায়গায় তখন যদি অন্য কোনো মানুষ ওখানে উপস্থিত থাকতো তাহলে নির্ঘাত সে বদ্ধ পাগল হয়ে যেত। এত বেশি উত্তেজনা, ভয় এবং আতঙ্ক সহ্য করা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। কালুডোম তার গল্প বলা থামালো। প্রকৃতির অবস্থা এখন পূর্বের তুলনায় বেশ কিছুটা ভালো বলা চলে। বৃষ্টির পরিমাণ একেবারে কমে গেলেও ঝড়ো হাওয়ার মাত্রা সামান্যতম কমেনি।
শো শো শব্দে ঝড়ো বাতাস বয়েই চলেছে ক্রমাগত। চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকারে পরিপূর্ণ। পটাশপুর শ্মশানের নিকটবর্তী বিল থেকে উঠে আসছে ঠান্ডা কনকনে শীতল বাতাসের এলোমেলো দমকা হাওয়া। কালুডোম তার অতীত জীবনে ঘটা অভিজ্ঞতার কথা বলা সমাপ্ত করতেই সকল ছেলের দল এবার উঠে দাঁড়ালো। এতক্ষণ ধরে তারা যেন একেবারে কলের পুতুলের মতো চুপচাপ বসে তার বলা প্রতিটা কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিল। ভবেশ কম্পমান স্বরে কাটা কাটা ভাবে বলল, কালু দাদু, এবার তাহলে আমরা আসি। এমনিতেই অনেকটা রাত হয়ে গেল। এরপর বাড়ি ফিরলে কপালে বড় দুঃখ আছে। পরিবারের মানুষেরা আমাদের নিয়ে অনেক চিন্তা করছে। আরে যাবে যাবে, তবে ঘটনার একেবারে শেষ অংশটুকু শুনে যাও। সেইবারের মতন আমি বিজয়গড় থেকে চলে এসেছিলাম ঠিকই, কিন্তু এই ঘটনা ঘটার বছর 6 পর আমাকে আরেকটি বার বিজয়গড়ে যেতে হয়েছিল। সেখানে গিয়ে আমি ভারী অবাকই হয়েছিলাম, আর তার সাথে বেশ কিছুটা খুশিও হয়েছিলাম। কারণ দ্বিতীয়বার গিয়ে আমি দেখলাম ওই জায়গাটা একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রকৃতির নিয়মে সেখানে থাকা সমস্ত মাটির উঁচু ঢিবি একেবারে সমতল ভূমিতে পরিণত হয়েছে। এছাড়া ওই পরিত্যক্ত বড় বাড়ি ধসে পড়েছে। স্থানীয় মানুষদের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম আর সেখানে কোনোরূপ আত্মার আগমন ঘটে না সন্ধ্যার অন্ধকার নামলে। প্রকৃতির নিয়ম সময়ের চক্রে সকল আত্মারাও মুক্তি পেয়ে গিয়েছে। আমার মনটা কি যেন এক অজানা খুশিতে ভরে গিয়েছিল। সত্যি যে সমস্ত আত্মারা বছরের পর বছর ধরে অভিশপ্ত অবস্থায় ওখানে আটকে পড়েছিল, তাদের যে শেষ পর্যন্ত মুক্তি ঘটেছে, এর থেকে আনন্দের খবর আর কি বা হতে পারে। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বললাম, তাতে তোমাদের মনে একটা ধারণা হতে পারে যে অশরীরী আত্মা মানেই ভয়ানক রকমের কোনো কিছু। কিন্তু তার সাথে আমি তোমাদের এটাও বলে রাখি, সকল আত্মা মানেই যে মানুষের জন্য সাংঘাতিক রকমের ক্ষতিকর, তেমনটা কিন্তু একেবারেই নয়। একথা আমি আমার এতদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ ভেদাভেদ থাকে, অতৃপ্ত আত্মাদের মধ্যেও ঠিক তেমনই ভালো মন্দের ভেদাভেদ রয়েছে। আসলে সব ক্ষেত্রেই ভালো এবং মন্দ উভয়ই থাকে। তাই আত্মা মানেই যে মারাত্মক ক্ষতিকারক জিনিস, তেমনটা কিন্তু নাও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এবার তোমরা আসতে পারো। সত্যি অনেকটা রাত হয়ে গিয়েছে। তোমাদের বাড়ির লোকজন তোমাদের নিয়ে সত্যিই বড় চিন্তা করছে। নরেন সহ গ্রাম্য ছেলের দল পটাশপুর শ্মশানের বিশ্রাম ঘরের বাইরে বেরিয়ে আসতেই দেখল দাওয়ার চৌকাঠ গোড়ায় হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে রয়েছে কে যেন একজন। নিকোষ অন্ধকারের কারণে তার মুখ চোখ বোঝা যায় না সঠিকভাবে। নরেন প্রশ্ন করল, তুমি কে? এখানে এভাবে বসে রয়েছো কেন? নরেনের প্রশ্নে এবার ধীরে ধীরে মাথা তুলল সেই ছেলেটি। নরেন দেখল এ তাদের গ্রামের ছেলে মৈনাকদা। নরেন বলল, এ কি মৈনাকদা, তুমি এখানে কখন এলে? আর এভাবে বসে রয়েছো কেন বাইরে? ভেতরে গিয়ে বসতে পারো তো। আমরা সবাই মিলে ওই কালু দাদুর সাথে গল্প করছিলাম। মৈনাকের মাথার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে বাতাসের সাথে। ছেলেটার দু চোখের দৃষ্টি অদ্ভুত রকমের উজ্জ্বল, যেন চোখের মণি নয়, ও দুটো আসলে পান্না জাতীয় কোনো রত্ন, যার মধ্যে থেকে সবুজ আলোর জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছে। বৃষ্টিতে ভিজে ছেলেটা পুরোপুরি কাদা মাখামাখি অবস্থায় বসে ঠক ঠক করে কাঁপছে। নরেনের প্রশ্নের জবাবে কোনো রকমে সে ধরা গলায় বলল, আরে আর বলিস না নরেন, শ্মশানের দক্ষিণ লাগোয়া মাঠের মধ্যে কচি নরম সবুজ ঘাস বেরিয়েছে দেখে আজ গরু আর বাছুরটাকে নিয়ে এসেছিলাম ওখানেই চড়াতে। কিন্তু হঠাৎ করেই আকাশ ঘিরে এত যে মেঘ কোথা থেকে এলো তা বুঝতেই পারলাম না। একেবারে নিমিষের মধ্যেই চলে এলো। প্রবল ঝড় উঠল, কাল বৈশাখীর ঝড়। ঘন ঘন বাজ পড়ল। গরু বাছুরটা প্রাণ ভয়ে কোথায় যে পালিয়ে গেল না তা বুঝতেই পারলাম না। চোখের সামনেটা একেবারে সাদা আলোর ঝলকানিতে ঝলসে উঠল। ব্যাস, তারপরে এই শ্মশানের বিশ্রাম ঘরের মধ্যেই এসে আশ্রয় নিয়েছি। ও আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে তোমার অবস্থাও আমাদের মতোই। আরে
আমরাও তো এই পথ ধরেই যাচ্ছিলাম, হঠাৎ করে মেঘ দেখে এই বিশ্রাম ঘরের মধ্যে এসে আশ্রয় নিয়েছি। ভাগ্যিস আশ্রয় নিয়েছিলাম। বাপ রে বাপ, আজকে যে পরিমাণ বাজ পড়ছে তাতে বাইরে থাকলে নির্ঘাত কোনো না কোনো একটা বিপদ ঘটত। জানোই তো, বাজ পড়লে খোলা মাঠে ঘাটে থাকতে নেই। নরেনের বলা শেষের কথাটা শুনে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো মৈনাক। ছেলেটার বুক ঠেলে যেন উঠে এলো একটা দীর্ঘশ্বাস। চাপা বেদনা লুকিয়ে রাখলে মানুষের মুখ চোখের যেরকম অভিব্যক্তি হতে পারে, মৈনাকের মুখটাও বর্তমানে সেই রকমই থমথমে দেখালো। বিশ্রাম ঘরের ভেতর থেকে এবার বেরিয়ে এলো কালুডোম। সে বুঝতে পারেনি ছেলেপুলের দল কার সাথে কথা বলতে এতটা ব্যস্ত। কি ব্যাপার নরেন, তোমরা কার সাথে কথা বলছো? কে রয়েছে এখানে? কালু দাদু, এই দেখো, মৈনাকদা বসে আছে। মৈনাকদাও আমাদের মতো ঝড় বৃষ্টির কারণে এখানে আটকে পড়েছে। সেও বাড়ি যেতে পারেনি। তাই বললাম, তুমি যখন এখানেই ছিলে তাহলে ভেতরে ঢুকলে না কেন আমাদের সাথে? তুমিও না হয় কালু দাদুর মুখ থেকে জমজমাট গা ছমছমে ভূতের গল্প শুনতে। নরেনের বলা একটা কথাও যেন কালুডোমের কান পর্যন্ত গিয়ে পৌঁছালো না। কালুডোম এবং নরেন একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তারা নির্বাক দৃষ্টিতে কোনো কিছু বোঝাপড়া করছে। কয়েক সেকেন্ড সেইভাবে তাকিয়ে থেকে কালুডোম বাতাসের মধ্যে লম্বা লম্বা শ্বাস টেনে বলল, এরকম যেন একটা পোড়া পোড়া গন্ধ। এই তোমরা কেউ পাচ্ছ না? পোড়া পোড়া? কই না তো, আমাদের নাকে তো কোনো পোড়া গন্ধ এসে ঠেকেনি। চলো চলো, আর অযথা রাত করে লাভ নেই। আমি বরং তোমাদের খানিকটা এগিয়ে দিয়ে আসি, অন্তত এই শ্মশানটা পার করে দিই। না না দাদু, আমরা এতজন ছেলে আছি, সেসবের কোনো প্রয়োজন নেই। নরেন, বড়দের মুখে মুখে এত কথা বলতে নেই। প্রয়োজন আছে কি না আছে সেটা তোমাদের থেকে আমি ভালো বুঝবো। কালুডোমের ধমকানিতে চুপ হলো নরেন। সে আর মুখে টু শব্দটি অবধি করল না। কেবলমাত্র মৈনাক তখনও ঠায় ওইভাবে বসে রয়েছে দেখে পেছন ফিরে নরেন তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার গো মৈনাকদা, তুমি বাড়ি যাবে না? আমরা যে সবাই বাড়ি যাচ্ছি। না রে ভাই, তোরা বাড়ি যা, আমি এখানেই রয়েছি। ধরা গলায় বহু কষ্টে কথাটা বলেই মৈনাক আবার ফের হাঁটুতে মাথা গুজে চুপ করে বসে রইল। মৈনাকের হাব ভাব কিছুতেই বোধগম্য হলো না গ্রামের কোনো ছেলের কাছে। সত্যি কথা বলতে, মৈনাকের মতো হাসি খুশি প্রাণবন্ত ছেলেটার হঠাৎ করে আজ কি যে হলো, কেন সে এরকম মনমরা, তা তারা সত্যি বুঝতে পারল না। কেউ আর কোনো কথা না বাড়িয়ে কালুডোমের সাথে ওরা প্রত্যেকে হাঁটতে আরম্ভ করল। হাঁটতে হাঁটতে শ্মশানের দক্ষিণের মাঠে এসে দাঁড়ানো মাত্রই যে ভয়াবহ হাড় হিম করা দৃশ্য দেখল, তাতে এক নিমিষের মধ্যে গ্রামের প্রত্যেক ছেলের শরীর থরথর করে কাঁপতে আরম্ভ করল। তাদের পায়ের তলার মাটি ভূমিকম্পের মতো দুলে উঠল। মাথার ওপরের কালো আকাশ একেবারে যেন বন বন করে ঘুরে গেল। মাঠের নরম কচি সবুজ ঘাসের একটি বিশেষ জায়গায় ঘাস একেবারে পুড়ে গিয়ে ঝলসে গেছে বলা চলে, আর সেই কালো অংশে পোড়া ঘাসের মধ্যে লুটিয়ে রয়েছে আস্ত একটা মানব দেহ, মৈনাকের প্রাণহীন নিথর দেহ। এই দৃশ্য দেখে দলের প্রত্যেক ছেলে অপরিসীম ভয়ে রীতিমতো ঠক ঠক করে কাঁপতে লাগলো। তাদের মনে হলো কেউ যেন এক বালতি বরফ গলা জল তাদের প্রত্যেকের গায়ে আলাদা আলাদা করে ঢেলে দিয়েছে, আর সে কারণেই এরকম ঠান্ডা লাগছে। এইমাত্র যাকে দেখে এলো তার মৃতদেহ এখানে এইভাবে কি করে পড়ে থাকতে পারে, এ প্রশ্ন তাদের মস্তিষ্কে সবার প্রথমে জাগরিত হলো। মৈনাকের প্রাণহীন নিথর মৃতদেহ দেখলেই বোঝা যায় যে বজ্রাঘাতে তার মৃত্যু ঘটেছে। গোটা দেহের অর্ধেকটা অংশ একেবারে পুড়ে ঝলসে গিয়েছে বলা চলে। মাথার মধ্যে চুল বলে কিছুই নেই, সব চুল পুড়ে ছাই হয়ে গিয়েছে। চোখের ভেতর থেকে একটা চোখ বেরিয়ে এসে বাইরে পড়ে আছে। নাক মুখের মধ্যে শুকনো রক্তের দাগ লেগে। ভবেশ ধপ করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। নরেন ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারা প্রত্যেকে যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে।
কালুডোমের মুখ থেকে ভৌতিক গল্প শোনার পর তারা নিজেরাও যে এইভাবে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হবে তা তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। নরেনের ভীষণ কষ্ট হলো, ভীষণ কান্না পেল, চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল ছেলেটা। মৈনাক আসলে চেয়েছিল বাঁচতে, কিন্তু বাঁচতে পারেনি। বিশ্রাম ঘরে যাওয়ার জন্য সে দৌড় লাগিয়েছিল, কিন্তু তার আগেই বাজ পড়ে তার গোটা দেহটা জ্বলে যায়। এতক্ষণ তারা প্রত্যেকে বুঝতে পারল মৈনাকের অতৃপ্ত আত্মা কেন ওরকম উদাসীন মনমরা হয়েছিল। ছেলেপুলের দল দৌড়ে বিশ্রাম ঘরের দিকে এগিয়ে এসে দেখল তাওয়া পুরোপুরি ফাঁকা, সেখানে আর কেউ নেই। কেবল বাতাসের মধ্যে একটা সূক্ষ্ম চামড়া পোড়া গন্ধ মিশে রয়েছে, যেটা কালুডোম পেয়েছিল সবার প্রথমে। কালুডোম এক অদ্ভুত দৃষ্টিতে নরেনের দিকে তাকিয়ে বলল, আজ খানিক আগে মৈনাককে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে, সেই জন্যই তো তোমাদের সাথে এগিয়ে এলাম। কিন্তু মৈনাকের যে এরকম নিষ্ঠুর পরিণতি হয়েছে তা আমি আন্দাজও করতে পারিনি। হায় ভগবান, এমন তরতাজা ছেলেটার প্রাণ তুমি অকালে কেড়ে নিলে। এখন তোমরা কেউ বাড়ি ফিরতে পারবে না। গ্রামের মানুষদেরকে খবর দাও, মৈনাকের মৃতদেহের সৎকারের ব্যবস্থা করতে হবে। ছেলেটার অতৃপ্ত আত্মা তবেই মুক্তি পাবে। মৈনাক বড়ই ভালো ছেলে ছিল, সে কারোর কোনো ক্ষতি করবে না। তার আয়ু যে এত অল্প তা কেই বা জানত। গোটা পটাশপুর গ্রাম জুড়ে নেমে এলো শোকের ছায়া। নরেন ও তার বন্ধু বান্ধবেরা চোখের জলে অন্তিম বিদায় দিল তাদের অত্যন্ত প্রিয় মৈনাকদাকে। জীবনে প্রথমবার এমন ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। তারা সত্যি বিশ্বাস করতে পারছিল না আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক। মৈনাকের দেহ সৎকার করতে ব্যস্ত হয়ে পড়ল বৃদ্ধ কালুডোম। ভবেশের জ্ঞান ফিরল বহুক্ষণ বাদে, কিন্তু তার অবস্থা ছিল বড়ই শোচনীয়। মৃত মৈনাকের আত্মা প্রকৃতির নিয়মে মুক্তি পেল।